आई एम धनंजय मानती एंड वेलकम टू माय यूट्यूब चैनल इंग्लिश টিউটর। ওকে, তো আজকের লেসনটা হতে চলেছে টেন্স নিয়ে। টেন্স কি, এটা কিভাবে এটাকে ব্যবহার করা যায় এবং এটা ইংরেজিতে এত গুরুত্বপূর্ণ কেন, এবং এটা অনেকেই বলে থাকেন যে অনেক টিচারই বলে থাকেন যে এটা না শিখলে, টেন্স না জানলে কোনো কিছুটা প্রায় জানা হয় না আর কি ইংলিশে। তো টেন্সটা আজ খুব ভালোভাবে আমরা বাংলা এবং ইংলিশে কিভাবে ব্যবহার করা যায় ওটা আমরা জানবো। টেন্স, প্রথমে টেন্স জানতে হবে যে টেন্স কি। টেন্স হচ্ছে ভার্ব যে সময়ে কাজ করে। টেন্স মানে ক্রিয়ার কালকে বলা হয়। এই ক্রিয়ার কাল কাকে বলা হয়? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। তো ভার্ব যে সময়ে কাজ করে, ভার্ব কাকে বলা হয়েছে না, যে ওয়ার্ড দিয়ে কিছু করা বা হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলা হয়। যে ওয়ার্ড দিয়ে কিছু করা বা হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলা হয়। ডু মানে করা, স্লিপ মানে ঘুমানো, এগুলোকে ভার্ব বলা হয়। ওকে, তাহলে এই ভার্ব যে সময়ে কাজটা করে, ভার্ব যে সময় কাজটা করে সেটা, সেই সময়টাকে টেন্স বলা হয়। আমরা দেখি যে আমরা যে কোনো কাজ করি না কেন সেটা কিন্তু কোনো রকমভাবেই আমরা টাইমের বাইরেই করতে পারবো না। 12টার মধ্যে করব, 1টার মধ্যে করব, 2টার মধ্যে করব, আবার সেই 12টা 1টা 2টা এইরকমভাবেই বাজবে, এবং সেই টাইমের মধ্যে দিয়ে কোনো না কোনো যে কোনো কাজ করি, ঘুমাই আমরা, ঘুমানো বলো, খাওয়া দাওয়া বলো, যে কোনো কাজ আমরা সেটা কোনো একটা সময়ের মধ্য দিয়ে করি। সময়ের বাইরে কিন্তু কোনোটাই হয় না। তাহলে ভার্ব যে সময়ে কাজটা করে সেই সময়টাকে টেন্স বলা হয়। অর্থাৎ এবং এই টেন্সকে কয় ভাগ করা যায় না, এই টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, ফিউচার পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়। তাহলে প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো একই পাস্ট টেন্সেরও আছে, ফিউচার টেন্সেরও আছে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিটকে একই রকম ভাবে ভাগ করা হচ্ছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকেও একই রকম ভাবে 4 ভাগ করা হচ্ছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে এখান পর্যন্ত ক্লিয়ার যে টেন্স কাকে বলে, টেন্স কি। এটা হচ্ছে আমরা যখন কোনো কথা বলি ইংরেজিতে বা বাংলাতে, তখন কিন্তু সেখানে গ্রামাটিক্যাল খুব একটা প্রয়োজন হয় না, বা টেন্সের আমরা খুব একটা কিছু দেখি না আর কি। আমাকে 1 গ্লাস জল দাও তো, এটা বললেও হবে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা অন্যরকম। কিন্তু যখন আমি সেটাকে লিখে প্রকাশ করব তখন কিন্তু পুরোপুরিভাবে গ্রামার রুলস আমাকে মেনে চলতে হবে। তাই টেন্সটা গ্রামাটিক্যালি খুবই ইম্পর্টেন্ট সব জায়গাতে। তাহলে আজকে আমরা দেখব যে বাংলাতে কিভাবে এটা ইউজ করা যাবে, এবং ইংরেজিতে ট্রান্সলেট করার সময় যখন আমরা ট্রান্সলেশন করব তখন কিভাবে ইউজ করব। যখন প্যারাগ্রাফ লিখবো বাংলাতে, আগে আমাদেরকে বাংলাতে ভেবে নিতে হয়, তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, এবং এটা খুব ইজি হয়ে পড়ে যদি টেন্সটা ক্লিয়ার আমাদের মধ্যে থেকে থাকে। ওকে, তাহলে এই যে টেন্সকে যে 3 ভাগ করা যাচ্ছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আজকে শুধুমাত্র এই ভিডিওতে আমি তোমাদের কাছে প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করছি, কিভাবে প্রেজেন্ট টেন্সের ব্যবহার করা যাবে। তো প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যেটা বর্তমান, নিত্য। ওকে, তো এই সেন্টেন্সটাকে আমরা বুঝবো কি করে, বাংলাতে বুঝবো কি করে বা ইংলিশেই বুঝবো কি করে। ধরে নাও একটা সেন্টেন্স দেওয়া হয়েছে তোমাকে যে আই ডু দ্য ওয়ার্ক। আমি বললাম যে আই ডু দ্য ওয়ার্কটা কি, কোন টেন্সে আছে, তুমি বুঝবে কি করে না, এটা বুঝতে হবে যে এটার জন্যই কিছু রুলস আছে। যদি বাংলা বাক্যের শেষে মূল ক্রিয়াপদ থাকে, মূল ক্রিয়াপদ কাকে বলা হচ্ছে? ভার্বকেই কিন্তু ক্রিয়াপদ বলা হচ্ছে। ওকে, তাহলে বাংলা বাক্যের শেষে যদি মূল ক্রিয়াপদ থাকে তাহলে আমি সেটা বুঝে নেব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেমন আমি পুরুলিয়া যাই, আমি যাই। ওকে, আমি পুরুলিয়া যাই, তাহলে আমি মূল ক্রিয়াপদ দেখবো কোনটা? বাংলা বাক্যে সবসময়ই বাংলা বাক্যের শেষে মূল ক্রিয়াপদটা থাকে, তাহলে এখানে যাইটা ক্রিয়াপদ, তাহলে বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদটা আছে, তাহলে এখানে হচ্ছে
বাংলা বাক্যের শেষে মূল ক্রিয়াপদ থাকবে। যদি বাংলা বাক্যের শেষে মূল ক্রিয়াপদ থাকে, এই যে যাই, খাই, ঘুমাই, এগুলো তো সবই মূল ক্রিয়াপদ। তাহলে এই যে বাংলা বাক্যের শেষে মূল ক্রিয়াপদ থাকলে সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এবং ইংরেজিতে কিভাবে বুঝবো না, ইংরেজিতে বুঝবো আমরা যে ইংরেজিতে কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে বুঝবো না, বাংলা বাক্য ইংরেজি সেন্টেন্সটার মাঝে মেন ভার্ব থাকবে এবং সেটা থেকে আমরা অবশ্যই বুঝতে পারবো যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিভাবে চিনবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ট্রান্সলেশন করার সূত্র বা স্ট্রাকচারটা সেটা কি না, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। এই গঠনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেমন ধরে নাও, আই প্লে ফুটবল, তাহলে এখানে দেখে নাও সাবজেক্ট কি আছে, আই আছে, মূল ভার্ব কি আছে, মেন ভার্ব কোনটাকে বলছি, মেন ভার্ব হচ্ছে প্লে আছে, ফুটবল কি আছে, অবজেক্ট আছে। তাহলে দেখে নাও সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট পুরোপুরি ভাবে মিলে যাচ্ছে। এই স্ট্রাকচারটা মিললেই এটা ধরে নিতে হবে, বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইংরেজি সেন্টেন্সের মাঝে ভার্ব থাকে এবং বাংলাতে সেন্টেন্সের প্রায় ক্ষেত্রে বলছি আমি, এটা ধরে নেওয়ার ব্যাপার। বাংলা সেন্টেন্সের শেষে মূল ক্রিয়াপদ থাকে, শেষে ক্রিয়াপদটা থাকে আর কি। তাহলে আই প্লে ফুটবল, সাবজেক্ট, মূল ভার্ব প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। ওকে, আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে চিনব? তাছাড়াও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যেটা বললাম যে বাংলা বাক্যের শেষে মূল ক্রিয়াপদ থাকলে, ধরে নাও কোনো একটা সেন্টেন্স বাংলাতে তোমাকে দেওয়া হয়েছে যে এটা তুমি ট্রান্সলেশন করে দেখাও, তুমি মনে করছো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু চিনতে পারছো না যে প্রেজেন্টের কোন ভাগটাতে আছে, তাই তো? তাহলে প্রেজেন্ট টেন্সে যদি মূল ক্রিয়াপদটা বাংলা বাক্যের শেষে যদি মূল ক্রিয়াপদটা থাকে, যেমন খাই, ঘুমাই, যাই, এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, খেলাটা হচ্ছে ভার্ব, মূল ক্রিয়াপদ, তাহলে খেলাটা শেষে আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই স্ট্রাকচারটা ফলো করে আমি ট্রান্সলেশনটা করব। ওকে, এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যদি ইংরেজি সেন্টেন্সকে আমাকে চিনতে হয় তাহলে আমি একটা ইজি মাধ্যম বলবো যে সেন্টেন্সটার মধ্যে বি ভার্ব থাকবে, ইজ এম আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ। এই দুটো জিনিস দেখলেই তুমি ওটাকে অবশ্যই বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হবে ইংলিশে না, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ইজ অথবা এম অথবা আর থাকবে, প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট থাকবে। যেমনটা বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে যদি আমি কোনো সেন্টেন্সকে বলি আমি ফুটবল খেলিতেছি, বাংলাতে বুঝবো কি করে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে? আমি না বুঝলে তো আর এটাকে ট্রান্সলেশন করতে পারবো না। তাহলে কি করে বুঝতে পারি? বাংলা বাক্যের শেষে যদি বাংলা বাক্যের শেষে তেছে, তেছি এগুলো থাকে, তেছে, তেছি, তেছেছে, তেছিছি এগুলো থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই স্ট্রাকচার ফলো করে সেটাকে ট্রান্সলেশন করতে হবে। যেমন আমি ফুটবল খেলিতেছি, তাহলে দেখো বাংলা বাক্যের শেষে তেছি আছে। যদি বাংলা বাক্যের শেষে তেছি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি রুলস ফলো হবে? সাবজেক্ট বসাও, তাহলে আই এম প্লেইং ফুটবল, ইজ অথবা এম অথবা আর এর মধ্যে বসাতে হবে, সেটা সাবজেক্টের উপর নির্ভর করছে। আই এম প্লেইং ফুটবল। যদি উই থাকে তাহলে উই আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, তাহলে ইজ এম আর প্লাস ভার্বের আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে আই এম প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল, সাবজেক্ট প্রথমে আই বসলো, তারপরে ইজ অথবা এম অথবা আর এর মধ্যে এম বসালাম, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে বলা হয়েছে, ভার্বের সাথে আইএনজি যোগ করলাম,
প্লাস অবজেক্ট আছে, অবজেক্ট ফুটবল আছে, তাহলে আই এম প্লেইং ফুটবল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইজি ভাবে চেনার ব্যাপার হলো যে সেন্টেন্সটার মধ্যে ইজ অথবা এম অথবা আর থাকবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। ওকে, এরপর আমরা নেক্সট চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো সেন্টেন্সকে চিনব কি করে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে? তবে তো আমি সেটাকে চটপট করে বলতে পারবো অথবা সেটাকে ট্রান্সলেশন করতে পারবো না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এভাবেও চেনা যায়, যদি কোনো বাংলা বাক্যের শেষে ইয়াছে, আছি, ইয়াছি এগুলো থাকে তাহলে সেটা ধরে নিতে হবে, বুঝে নিতে হবে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ওকে, অথবা যদি কোনো কাজ শেষ হয়েছে তার ফল কিন্তু এখনো বর্তমান আছে, যদি সেন্টেন্সটা পড়ে দেখতে হবে ভালো করে, সেন্টেন্সটা খুবই ভালোভাবে পড়ে দেখতে হবে। যদি সেন্টেন্সটাতে এভাবে বোঝা যায় যে কোনো কাজ শেষ হয়েছে, কোনো কাজ হয়তো শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো পর্যন্ত বর্তমান আছে, সেটাকে কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমি বাংলাতে এটা চিনতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তখন আমি এটাকে ইংলিশ ট্রান্সলেশন কিভাবে করব না, যেমন ধরে নাও যে তারা এখনো তারা ফুটবল খেলি আছে, সরি তারা ফুটবল খেলি আছে, তাহলে কি বলেছে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু হ্যাভ অথবা হ্যাজটা থাকবেই, হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে কি হচ্ছে? দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে সাবজেক্ট বসাতে বলা হয়েছে, আমি সাবজেক্ট দে বসিয়েছি, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে বলেছে, হ্যাভ বসিয়েছি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ডু ডিড ডান, প্লে প্লেড প্লেড এইগুলো, তাহলে ডু ডিড ডান, ডান বসিয়েছি প্লাস অবজেক্ট বসিয়েছি দ্য ওয়ার্ক। এরপর আমি ইংলিশে চিনব কি করে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছি না, না এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে কিনা আমি কিভাবে চিনবো না? কি হবে না, সেন্টেন্সটার মধ্যে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপলটা থাকবেই, এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চেনার মূল সূত্র। যেমন প্রথমে সাবজেক্ট থাকবে, যদি পুরো স্ট্রাকচারটা দেখে নিই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে প্লাস অবজেক্ট থাকবে। তাহলে আমি বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, বাংলাতেও বুঝতে পারছি, ইংলিশেও বুঝতে পারছি যে বাংলা বাক্যের শেষে যদি ইয়াছে, আছি, ইয়াছি এগুলো থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, তাছাড়াও কোনো কাজ শেষ হয়েছে তার ফল এখনো বর্তমান আছে, যদি এইরকম বোঝা যায় তাহলে তো ওটা নিশ্চিত ধরে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। অথবা যদি বাংলা বাক্যের শেষে ইয়াছে, আছি, ইয়াছে এইগুলো থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর ইংলিশে কিভাবে বুঝবো আমি আরেকবার বলে দিই, যদি সেন্টেন্সটার মধ্যে হ্যাভ অথবা হ্যাজ থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে ওটা বুঝে নিতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ওকে, আমরা নেক্সট চলে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝবো? কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে, অনেক আগে কোনো কাজ আগে আরম্ভ হয়েছে কিন্তু এখনো চলছে বোঝালে। যদি কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে এবং এখনো চলছে বোঝালো, এইরকম যদি বোঝায় যে এখনো কাজটা চলছে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি কোনো সেন্টেন্স ধরে নাও, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days, আমি কাজটা 2 দিন ধরে করে চলেছি, তাহলে 2 দিন আগে শুরু হয়েছে, পূর্বে 2 দিন আগে শুরু হয়েছে কিন্তু কাজটা 2 দিন ধরে চলছে, তাহলে কি কাজটা পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু এখনো চলছে, এইরূপ বোঝালে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন সেন্টেন্সগুলোকে বলবো, ইংলিশ সেন্টেন্সগুলো ভালো করে পড়ে নিতে হবে। ওকে, ইংলিশ সেন্টেন্সগুলোর স্ট্রাকচার থাকবে কিন্তু বাংলাটা ভালো করে পড়ে নিতে হবে। যদি বাংলাতে বুঝতে চাও যে এটা কোন টেন্সে আছে তাহলে বাংলাটা ভালো করে পড়ে নিতে হবে। যদি কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে থাকে এখনো চলছে বোঝায় তাহলে সেই টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ইংলিশে কিভাবে বুঝবো না, ইংলিশে বুঝতে পারবো যদি সেখানে সাবজেক্ট থাকে প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে, যদি সেন্টেন্সটার মধ্যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, যদি সেন্টেন্সটার মধ্যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে এবং সিন্স অথবা ফ্রম
অথবা ফর কথাগুলো থাকে, সিন্স ফ্রম অথবা ফর কথাগুলো থাকে, ওয়ার্ডগুলো থাকে, তাহলে নিশ্চিত ধরে নিতে হবে যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে যদি সেন্টেন্সটার মধ্যে সেন্টেন্সটার গঠনটা এইরূপ হয়ে থাকে যে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সিন্স অথবা ফ্রম অথবা অথবা ফর থাকে, তাহলে সেন্টেন্সটাকে ধরে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যেমন ধরে নাও সাবজেক্ট আছে, তাহলে কি হলো আই হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের মধ্যে হ্যাভ বিন বসিয়েছি, আই হ্যাভ বিন। এরপর কি বলা হয়েছে ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্বের সাথে মেন ভার্বের সাথে ডুইং। এরপর অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট দিস ওয়ার্ক। এরপর কি বলা হয়েছে ফর, তাহলে ফর বসানো হয়েছে টুডেজ। ওকে, তাহলে এইগুলো হলো প্রেজেন্ট টেন্সের সমস্ত ভাগগুলো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলো সমস্ত ভাগগুলো সমস্ত স্ট্রাকচার সমেত আমি বুঝিয়ে দিলাম। এবং এছাড়াও স্ট্রাকচারগুলো আমার অবশ্যই প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি আপলোড করেছি আমার চ্যানেলে, সেখানে তোমরা অবশ্যই স্ট্রাকচারগুলো পেয়ে যাবে। কিন্তু এটা খুব ভালোভাবে ফলো করো, খাতাতে লিখে নাও, নোট করে নাও এবং এগুলো প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই জায়গাটা নিয়ে আবার একটা নেক্সট ভিডিও অবশ্যই করব। এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। থ্যাংক ইউ।